রফিক ভাই, রফিক ভাই, এক আশ্চর্য ঘটনা ঘটেছে। তোমার সব জমি পুড়ে গেছে ঠিকই, তবে আমি দেখে এলাম তোমার মূলার ক্ষেত একদম ঠিক আছে। তা কি করে সম্ভব? মানে সব জমি পড়ে গেছে তাই বললাম আর কি। আমি সত্যি বলছি, মূলা ক্ষেতের একটা পাতাও পড়েনি। আচ্ছা, যা বলেছিলাম রফিক মিয়া, ফসল যখন নেই তখন জমি রাখার মতো কোনো অবস্থা তো তোমার নেই হাতে। তাই বলছিলাম জমিগুলো তুমি আমার নামে লিখে দাও। না না মহাজন সাহেব, আমার এত বড় ক্ষতি আপনি করবেন না। শুনলেন তো, আমার মূলার ক্ষেত এখনো একদম ঠিক আছে। আমি না হয় এত ফসল নষ্ট হয়ে গেল, আর তুমি কি ওই মূলা বেচে মহাজনের টাকা শোধ করবে? এভাবে হেসো না কালু ভাই, আমি তো একটা সুযোগ চাইছি মাত্র। দিন ওস্তাদ, এত করে যখন বলছে আর একটা সপ্তাহ বেচারাকে সময় দিন। কথায় আছে, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। বেশ দিলাম, তবে মনে রেখো এটাই তোমার শেষ সুযোগ। ওই অতটুকু জমিতে মূলা হয়েছে, তা বেচে তুমি কি করে অত টাকা শোধ করবে? সৃষ্টিকর্তা, এই তুমি আজ আমাদের কোন বিপদে ফেললে? এছাড়া যে আমার হাতে আর কোনো উপায় নেই সাদিয়ার মা। চোখের সামনে বাপদাদার এত সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, এই যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কেঁদো না বাবা, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। চলো ঘরে গিয়ে কিছু খেয়ে নেবে। না মা, এখন আর আমার গলা দিয়ে কিছু নামবে না, তার চেয়ে বরং তোরা খেয়ে নে। এ তুমি কেমন কথা বলছো? তুমি না খেলে আমরা কি করে খাবো? শোনো, শক্ত হও, নইলে যে আমাদের যা আছে তাও সব হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ বাবা, আল্লাহর ইচ্ছা ছাড়াই দুনিয়ায় একটা পাতাও নড়ে না। আমরা তো কারো কখনো কোনো ক্ষতি করিনি। দেখবে আমাদের সব বিপদ কেটে যাবে। চলো ঘরে চলো। এত রাতে কোথায় চললে? কোথায় আর যাব, যে বড় সর্বনাশ হলো, কে যে করেছে তা তো কিছুই জানতে পারলাম না। মোলার জমিটা এখন আমার শেষ ভরসা। রাতের অন্ধকারে শত্রুরা যদি সেই জমিরও ক্ষতি করে ফেলে, তাই যাচ্ছি পাহারা দিতে। না না, এত রাতে ওখানে আমি তোমাকে কিছুতেই একা যেতে দেব না। হ্যাঁ বাবা, মা তো ঠিক কথাই বলেছে, আমরাও যাব তোমার সাথে। কিন্তু অত কিন্তু কিন্তু করো না তো, চলো।